জেসমিন একজন সিঙ্গেল মাদার, আর তারই সাথে তারই বয়সে একজন সিঙ্গেল পুরুষ এই বাড়িতে আসছে, দরজা বন্ধ করে কাজের কথা বলছে, নাকি কি করছে কে জানে। ও এখন কোথায়? এই তো গুলশানের একটা রাস্তা ধরেই ও হাঁটছে। ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, কেন করছে, সব কিছুর খবর চাই আমি। তোমার জায়গা ওই গেটের বাইরে, আর আমার জায়গা এই বাড়িতে। আমি চাই না তুমি এই বাড়িতে কখনো আসো। হোয়াট? মেজো মামি আপনাকে এই বাসায় আসতে নিষেধ করছে? কিন্তু কেন? এটা অস্বাভাবিক কিছু না রাশা। মানে আমি কেন তোমাদের বাসায় বারবার যাচ্ছি, কেউ যদি কারণটা না জানে তবে সন্দেহ করতেই পারে। কিন্তু এই মুহূর্তে তো কাউকে কিছু জানানোও যাবে না। মাম্মা নিজেই চায় না তার অসুখের কথা কেউ জানুক। দেখো রাশা, আমার এরপর আর তোমাদের বাসা যাওয়াটা ঠিক হবে না। মানে তুমি যেহেতু ব্যাপারটা জানো তাই দায়িত্ব নিয়ে তোমাকে বলছি। আর আমি যদি না যাই তবে জেসমিনকে কিন্তু ইমিডিয়েটলি আমার হসপিটালে নিয়ে আসতে হবে। মনে রেখো, ওনাকে কিন্তু কালকে একটা ডোজ অবশ্যই দিতে হবে, না হলে অবস্থা খারাপের দিকে চলে যাবে। আর আমি জেসমিনকে না জানিয়ে তোমাকে জানাচ্ছি, কারণ আমি জানি জেসমিন নিজের ক্ষতিটা কেয়ার করবে না। আমাকে বলে ভালোই করছেন আঙ্কেল। আমি রাশাপু আমি দেখতেছি কি করা যায়। একটা না একটা উপায় তো বের করেই ফেলবো। রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই। রাশাপু, আমাকে 500 টাকা দাও তো। টাকা দিয়ে কি করবি? দরকার আছে, তাও না। আমি জাস্ট ধার নিতেছি, আমি পরে দিয়ে দিব। অ্যাকচুয়ালি একটু বাইরে যাচ্ছি, এই জন্য লাগবে। তাড়াতাড়ি দাও তো। এই সময় বাইরে যাইতেছিস? কই যাস? উফ, এত প্রশ্ন করতেছো কেন? বন্ধুদের সাথে প্ল্যান আছে, এখন দিবা না কি বলো? তোকে তো আজকাল বাসায় দেখা যায় না ফারদিন। সারা রাত বাইরে কাটাচ্ছিস, যখন তখন বাসার বাইরে চলে যাচ্ছিস, আবার হুটহাট টাকাও চাইতেছিস। হয়েছেটা কি তোর? হবে আবার কি? বাসার বাকি সবার কাছে টাকা চাইলে জেরা করবে, তাই তোমার কাছে চাইতে আসছি। এখন দেখতেছি তুমিও সবার মতো জেরা করতেছো। টাকা দিলে দিবা, না দিলে দিবা না। এত প্রশ্ন করতেছো কেন? হাজি, তুই এমন ঝগড়া করতেছিস কেন ফারদিন? ঝগড়া করলাম কই? সবাই যে যার যার মতো ব্যস্ত থাকবে, আর আমি যদি একটু ভালো সময় কাটাইতে চাই তাইলে সবার হাজারটা প্রশ্ন। সরি, ভালো সময় মানে? রাতের বেলা বন্ধুদের সাথে কিসের ভালো সময়? বাদ দাও, আমারই ভুল হয়েছে তোমার কাছে আসা। আমি তো ভুলে গেছিলাম তুমি এখন একটা। দাঁড়া ফারদিন, তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি তোরে প্রশ্ন করতেছি এই কারণে, তুই তো আগে এত বাইরে যাইতি না। কোচিং ক্লাসের বাইরে তুই খেলতে পর্যন্ত যাস নাই। সারাদিন একা একা ওয়ার্কআউট করতি, আর বাড়ির সবাইকে জ্বালায় মারতি। এখন এখন কি এমন পাইছিস যে তোর সারাক্ষণ বাইরে যাইতে হয়? বাইরে যাবো না তো কি করবো? নাইয়ান ভাইয়া তো বাড়ি থেকে চলে গেছে, আর তুমি তো বাড়িতে থেকেও নাই। 24 ঘন্টায় তো দুইটা কথা বলো না আমার সাথে। নিনার ওইদিকে স্কুল শুরু হয়েছে, নিনা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর আব্বু আম্মু তো এখন সারাদিন ঝগড়া করে। আমার দিকে কারো খেয়াল আছে? আমি কার সাথে সময় কাটাবো, কার সাথে কথা বলবো? আমার অনেক একা লাগে, তাই আমি বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। এটা কি খুব দোষের কিছু? দূর, কোথায় সময় নষ্ট করলাম তোমার কাছে এসে। দাঁড়া, এই নে। আসলে বাসার পরিস্থিতি ভালো না তো, তাই তোর এমন লাগতেছে। দেখিস সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রাশাপু, আমি তাহলে আজকে আসি। আচ্ছা শোন, তুই না বললি মেজো মামা মেজো মামি ঝগড়া করতেছে, কি নিয়ে রে? আমি ওই সবটা ঠিক বুঝি নাই। দাদু নাকি ফুফিকে কি টাকা দিছে, ওইটা নিয়ে আবার আম্মু আব্বুর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমি তাহলে যাই। নানু মাম্মামকে টাকা দিছে, কিন্তু এইটা নিয়ে মেজো মামা মেজো মামি ঝগড়া করবে কেন? না রে, আমি এখনো তো কাজের কোনো ব্যবস্থা করতে পারি নাই। বাট ইমিডিয়েটলি যদি কোনো ব্যবস্থা না হয় ভাই, অনেক বিপদে পড়ে যাব। শোন, তুই একটু দেখ না যদি কিছু একটা ব্যবস্থা করা যায়।
আর শোন, মেঘা কিন্তু এই বিষয়ে কিছু জানে না, সো ওকে কিছু বলিস না। আরে আরে না, মেঘা জানে যে আমি একটা পার্ট টাইম জব করতেছি, সো তোকে যদি জিজ্ঞেস করে তুইও কিন্তু এটাই বলবি। থ্যাঙ্কস ব্রো। ডিনার ইজ সার্ভড। ফ্রেশলি কুক ভাত, ডাল আর ডিম ভাজি। মেঘা, তুমি যে কি করো না, তুমি কেন আনতে গেলা? আমাকে ডাকলেই তো হইতো। রান্না তো তুমিই করছো, আমি তো জাস্ট প্লেটে করে নিয়ে আসছি। তোমাকে না বলছি সব কাজ আমার, তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করবা, সামনে তোমার এক্সাম মেঘা। ধুর, একটা না তো পড়া যায় নাকি? আর আমার মাথা জ্যাম হয়ে যাবে যদি আমি অন্য কিছু না করি। মেঘা, এটা কিন্তু তোমার এক্সকিউজ। আমি রাশার কাছ থেকে শুনছিলাম যে তুমি এক্সামের আগে মানে একদম 7 দিন টানা 7 রাত লাগাতার পড়ালেখা করতে পারো, মানে তোমার নাকি রেকর্ড আছে। কে? রাশা বলছে? রাশা বাড়ায় বলছে। তুমি খাও তো, এ ডিম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না। পৃথিবীর সেরা কম্বো। এই আচ্ছা শোনো না, তোমার আজকে অফিসের কাজ কেমন হলো? ইয়া, ইট ওয়াজ গ্রেট। আসলে কাজটা কি তোমার, সেটাই তো শোনা হলো না। বাইরে এত আওয়াজ কেন? মানে এই বাসায় কি পড়াশোনা করা সম্ভব? মানে কখন থেকে মিউজিক বাজাইতেছে, আমার আমার কানের পোকা নাড়াই ফেলছে। ইচ্ছা করতেছে সাউন্ড বক্সটা ওদের মাথায় ভাঙে। আরে নাহিয়ান, আশেপাশে তো গায়ে উড়ে দিতেছে। বিয়ে বাড়িতে গান বাজবে না? আচ্ছা তুমি দেখো নাই কি সুন্দর করে ছাত্র সাজাইছে। তুমি কেমন জানলা বাইরে? দ্যাট মিন্স তুমি বাইরে গেছিলা? হ্যাঁ মানে ওই যে কলমের কালি শেষ হয়ে গেছিল তো, কলম কিনতে গেছিলাম। আরে নাহিয়ান, কি হয়েছে তোমার? বাইরে এত সুন্দর গান বাজতেছে, এনজয় করো। এটা সুন্দর অবশ্য। আমাদের যে সিচুয়েশন, তাতে টেলর সুইফট যদি কানের কাছে এসে গান গায় তাহলে সেটাও বিরক্তিকর লাগবে। কিছু কিছু সময়কে সুন্দর করে নিতে হয় নাহিয়ান। আরে এত প্যারা নিলে চলে? যা হয় দেখা যাবে। Just feel the vibe, Nahian. Come on! মেঘা, কি করতেছো? কি করতেছো তুমি? কি? বলছি তুমি একটা পাগল। আমি পাগল! Please, please, please. জি জি বলছি। ইন্টারভিউ কালকে? দ্যাটস গ্রেট। অ্যাড্রেসটা? ও থ্যাঙ্কস। আমি টাইমে চলে আসবো। নো ওয়ারিস। থ্যাংক ইউ স্যার। ইয়া থ্যাংক ইউ সো মাচ। মেঘা, আমার ফুল টাইম জবের ইন্টারভিউ কল আসছে, অনেক অনেক বড় কোম্পানি। রিয়েলি? আমি তোমাকে বলছিলাম না নাহিয়ান, প্যারা নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস গড। মিউজিকটা কিন্তু এখন অনেক ভালো লাগতেছে। Let's dance. কইছিলাম না বস, নাহিয়ান পোলাটা কাজের জন্য একদম পাগল হয়ে গেছে। একটাবার জন্য জিজ্ঞাসা করলো না যে কিসের জন্য ওরা টাকা হইতেছে। গুড জব, ডিটেলস বল। পরে কাজের জন্য ফোন দিছিলাম, তো
একটাবার জন্য জিজ্ঞাসাও করলো না যে কি কাজের জন্য ওর ইন্টারভিউতে ডাকা হয়েছে, কত টাকা বেতন দিব। বস, পোড়াটা একদম পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে কাজের জন্য। বুঝলি, মানুষের যখন খিদা লাগে তখন সে বাঘের খাঁচায় ঢুকতেও ভয় পায় না। নাহিদার ক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু ও তো বুঝতে পারছে না যে কোন চিড়িয়াখানায় এসে আটকা পড়তে যাচ্ছে। বস, তাহলে আমার নেক্সট কাজ কি? আমি কি ওকে... না, তোর আর কোনো নেক্সট কাজ নেই, যা করার আমি করব। শিকার যখন জালে একবার আটকা পড়েছে, জালটা টেনে তোলার দায়িত্বটা আমারই থাক। ঠিক আছে বস, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এই নে। যা। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার প্রয়োজন হলে আমাকে ডাকবেন। শিওর। নাহিয়া, মিঠু মামি, কোনো হেল্প লাগবে? না, লাগবে না, তুই যা। খাবার সময় হলে আমি ডেকে নিব, আর জেসমিনের খাবারটা পাঠিয়ে দিব। তুই যা। বললাম না লাগবে না। না মানে আসলে শোন শোন শোন, মায়ের সাথে যেটা হয়েছে সেটা সময় হলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোর পরীক্ষার ডেট দিয়েছে না, মন দিয়ে প্রিপারেশন নে। আমি প্রিপারেশন নেব, কিন্তু শোন, আমি এই নিয়ে মাকে কিছু বলতে পারবো না। মাকে বলতে গেলে ভাববে যে আমি তোর পক্ষ নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, দোষটা তোরই ছিল। আমি জানি ভুল তো আমারই, কিন্তু আমি তো ওই ব্যাপারে কথা বলতেই আসি নাই, অন্য একটা ব্যাপারে কথা বলতে আসছি। আসলে ফারদিনকে দেখলাম অনেক ডিস্টার্ব। ও বলল মেজো মামার সাথে তোমার নাকি কি নিয়ে একটা তর্কাতর্কি হয়েছে। তো মানুষে মানুষের তর্ক হবে, এটা নিয়ে কথা বলার কি আছে? ফারদিন বলতেছিল মাম্মামকে টাকা দেওয়া নিয়ে কিছু একটা। ভালোই তো পেকেছে, মানে বড়দের কথা কান পেতে শুনবে, আবার সেটা মানুষে মানুষে বলেও বেড়াবে। না না মিজু মামি, ও তো আর কাউকে বলে নাই, আমার সাথে ও অনেক ক্লোজ, তাই শেয়ার করছে। আচ্ছা বুঝলাম, তুই এখন যা, আমাকে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে দে। আবার কি? মানে ইয়ে, তুমি মাম্মামের উপরে এত রাগ করে আসো কেন মিজু মামি? মামাম কার কি ক্ষতি করছে? তুই ঠিক কি জানতে চাচ্ছিস বলতো? তুমি ডক্টর আঙ্কেলকে এই বাসায় আসতে নিষেধ করছো কেন? আমি জানতাম যে এই কথাটা তোর কান পর্যন্ত যাবে, আর এটাও জানতাম যে ডক্টর ইমতিয়াজ কোনো না কোনো ভাবে তোকে ইমপ্রেস করে ফেলবে। এই মানুষটাকে সহজেই মানুষ পছন্দ করে ফেলে, এটা তার একটা গুণ। না মানে উনি তো ভালোই, আর মাম্মামের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই উনি একটু দেখছিলেন। আর তাছাড়া উনি তো পরিচিত। এই শহরে তো ডক্টরের অভাব পড়েনি যে ডক্টর ইমতিয়াজকেই জেসমিনের প্রেসারের আপ ডাউনের ট্রিটমেন্ট করতে হবে। তুই যথেষ্ট বড় হয়েছিস, তোকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না যে বিষয়টা কতটা বাজে দেখাচ্ছিল। মিজু মামি, তুমি এমন ব্যাকডেটেড কথা বলতেছো কেন? এইভাবে তো নানু কথা বলে। ভুলে যাস না, এই সংসারটা এখনো তো নানরই, আর আমি চাই না কোনো ঝামেলা হোক। আর সেই কারণে ডক্টর ইমতিয়াজকে প্রথমে না করে দিয়েছে। আর জেসমিন অসুস্থ, ওর জন্য অন্য ডাক্তার আসবে, এই ব্যাপারে কোনো কথা শোনা হবে না তোর। ইমতিয়াজ আঙ্কেলকে নিয়ে মিজু মামি এমন করতেছে কেন? যাই হোক না কেন, কালকের মধ্যেই ইমতিয়াজ আঙ্কেলকে বাসায় আনার ব্যবস্থা আমাকেই করতে হবে।
তোমাকে দেখতে এত হ্যান্ডসাম লাগতেছে, দেখো তোমাকে কেউ কোনো প্রশ্নই করবে না, এমনিতেই চাকরি দিয়ে দিবে। আমারও এটাই মনে হইতেছে। জাস্ট দেখো না, চাকরিটা এবার হয়ে যাবে। বাবা, তোমার তো কনফিডেন্স লেভেল সেই হাই। আচ্ছা স্যার, আপনি যত ভাব মারতেছেন, তারপরে চাকরিটা কিসের ইন্টারভিউ দিতে চাইতেছেন? ও শিট, আরে এক্সাইটমেন্ট তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি চাকরিটা কিসে। না নাই, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে, নিশ্চয়ই ভালো কিছু হবে। বাহ 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 বাহ, মানে তুমি ইন্টারভিউ দিতে যাইতেছো অথচ তুমি জানোই না যে তুমি কিসের চাকরি, কিসের ইন্টারভিউ। আরে চিল, এত টেনশন নিও না, ভালো কিছু হবে। আর শোনো, আমার দেরি হইতেছে, থাকো তুমি। হ্যাঁ, ও শোনো, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু দরজা খুলবো না। হ্যাঁ, একদম বাসায় থাকবা, ভেতর থেকে দরজাটা একদম লক করে দিবা, বাইরে কোথাও যাবে না। ওকে? আরে বাবা, আমি কোথায় যাব? তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, তুমি তোমার ইন্টারভিউতে মনোযোগ দাও। বাই। বাই বাই, বেস্ট অফ লাক, সি ইউ। একটা রিক্সা নাই। ও গড, কি পরিমাণ দেরি হয়ে গেছে। ফার্স্ট ডে যদি এই অবস্থা হয়, লোকেশনটা একটু ম্যাপে দেখতে হবে। ফোন, ও গড শিট, আমার সাথে কেন তো এটা হইতে হয়? বাসায় রেখে আসলাম না, কি করলাম? ও গড, হ্যাঁ হ্যাঁ, আমি বের হয়েছি, আসতেছি। না না না, 10 মিনিট লাগবে। হ্যাঁ আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। মেঘা, কিন্তু তুমি কই যাইতেছো মেঘা? নাহিয়ান, তুমি তুমি না ইন্টারভিউ দিতে গেলা, ফিরে আসলা যে, কিছু কি ফালাই গেছো? মেঘা, তোমাকে একটা প্রশ্ন করছি আমি, আর তুমি সেটা অ্যান্সার এখনো দাও না। কই যাও তুমি? কোথাও না, মানে বাসায় দম বন্ধ লাগতেছিল তো, এজন্য একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হইছো? মেঘা, আমি এইমাত্র স্পষ্ট শুনছি তুমি ফোনে কাউকে বলতেছিলা যে আমি এক্ষুনি আসতেছি। কার সাথে কথা বলতেছিলা? আর কই যাওয়ার কথা তোমার? নাহিয়ান প্লিজ, তুমি এখন যাও, তোমার ইন্টারভিউ দেরি হয়ে যাইতেছে না, জবটা তোমার খুব দরকার, তাই না? তুমি ফিরে আসো, রাতে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, প্রমিস। মেঘা, আমি এক্ষুনি শুনতে চাই, তুমি আমার থেকে কি লুকাইতেছো? আর তুমি এমন কি করছো যেটা আমার কাছে বলা যাইতেছে না? বললাম তো, পরে সব তোমাকে বুঝাই বলবো, এখন ইন্টারভিউ দিতে যাও। আমি আগে শুনবো, তারপর এখান থেকে যাবো। তুমি যতক্ষণ না বলবো আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না মেঘা। নাহিয়ান, আচ্ছা শোনো আমার কথা, প্লিজ রিকোয়েস্ট, তুমি রাস্তার মাঝখানে সিন ক্রিয়েট করো না। আমি তোমাকে বলতেছি, আমি একটা টিউশন নিচ্ছি, আর এখন স্টুডেন্টের বাসায় যাইতেছিলাম, আর মায়ের সাথে কথা বলতেছিলাম, ওনারা আমাকে কিছু অ্যাডভান্সও করছে। টিউশন? দ্যাট মিন্স তুমি আমাকে মিথ্যা বলছো মেঘা। আমি কালকেও তোমাকে যখন জিজ্ঞেস করছি তুমি বললা বইয়ের ভাস থেকে টাকা আসছে, রাইট? বইয়ের ভাস থেকে তুমি টাকা পাইছিলা, বাট তুমি টিউশন করতেছো তো, যে আমাকে একবার বলার প্রয়োজন মনে করো না? কেন মিথ্যা বললো আমাকে?
মেঘা আমার উপর কি তোমার একটু ট্রাস্ট নাই? নাহিয়ান, তোমার উপর দিয়ে অনেক প্রেশার যাইতেছিল, আর টাকা নাই দেখে তুমি ভেঙে পড়তেছিলা। আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাইছি। এটা কি আমার অপরাধ? হেল্প? রিয়েলি মেঘা, তুমি হেল্প করতেছো? হেল্প নাকি দয়া মেঘা? বাকি সবার মতো তুমিও কি ভাবতে শুরু করছো যে আমি একটা অযোগ্য, একটা গুড ফর নাথিং? কি প্রুভ করতে চাও যে আমার এইটুকু ক্ষমতা নাই যে আমি ইনকাম করে নিজের বউকে খাওয়াতে পারি? এন্ড দ্যাটস ওয়াই তোমাকে চুপচাপ ইনকাম করে সংসার চালাতে হবে। আমি কি একবারও বলছি তুমি অযোগ্য? মানে আমার নিজে থেকে কিছু করার কোনো অধিকারই নাই? একটা টিউশনই নিয়ে ফেলছি, মানে কি এমন অপরাধ করে ফেলছি আমি? তুমি অপরাধ করছো মেঘা, 100 বার করছো। আমাকে মিথ্যা বলছো, তুমি আমাকে চিট করছো মেঘা। আই ফিল চিটেড। আমি ভাবছিলাম তুমি ঠিকভাবে পড়ালেখা করবা, এক্সামটা ভালোভাবে দিবা, তোমার ক্যারিয়ারটা, ওটা ক্যারিয়ারটা পড়ে আছে মেঘা। আর তুমি সেখানে আমার সাথে লুকোচুরি খেললা। আমি জাস্ট ভাবতে পারতেছি না, এতদিন ধরে আমি তোমার দয়া চলছি মেঘা। তোমার ইনকাম করা টাকা আমি জাস্ট বসে বসে খাইছি। দয়ার টাকা? নাহিয়ান, তোমার আর আমার টাকা কি আলাদা? আমি কি আমাদের জন্য কিছু করতে পারি না? আমি তো আমাদের জন্যই সব করছি। নো মেঘা, নিজের ইনকামের টাকা ছাড়া আমি এক ফোঁটা পানিও খাবো না। মেঘা, তুমি আমার ট্রাস্ট ব্রেক করছো। ভাগ্যিস আমি ফোনটা নিতে আসছিলাম, নইলে তো এই কতদিন যে আমাকে এই মিথ্যার মধ্যে থাকতে হতো আমি জানতেও পারতাম না। নাহিয়ান, শুভ সকাল মেজো ভাবি। শুভ সকাল। না মানে চা খাচ্ছ? দেখতেই তো পাচ্ছ। আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম মানে কিরকম? কারণ এর আগে আমাকে চা খাওয়ার কথা না বলে কখনোই থাকুনি তুমি, আর আজকে নিজে ঠিকই আয়েশ করে চা খাচ্ছ, অথচ আমাকে একবার জিজ্ঞেসও করছো না আমি চা খাবো কি খাবো না। আমার ধারণা নিশ্চয়ই তোমার মাথার ভেতর কিছু একটা চলছে। চা খেতে হলে তোমাকে ড্রয়িং রুমে এসে বসে খেতে হবে, আর তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সকাল 9:30 থেকে 9:45। এই 15 মিনিটের মধ্যেই তোমাকে চায়ের টেবিলে উপস্থিত হতে হবে। মানে 15 মিনিট পার হয়ে গেলে? তাহলে আর চা পাওয়া যাবে না। একই নিয়ম নাস্তার বেলাতেও, সকাল 9টা থেকে 9:30। এই সময়ের মধ্যে নাস্তার টেবিলে আসতে হবে এবং নাস্তা শেষ করতে হবে, নাহলে পাওয়া যাবে না। ভাবি, তুমি কি রসিকতা করছো আমার সাথে? আরে এটা তো জেলখানা না, এটা বাসা। শুধু সকালের নাস্তা বা চা না, দুপুর এবং রাতের খাবারের বেলাতেও একই নিয়ম, এবং এই নিয়মের বাইরে গেলেই না খেয়ে থাকতে হবে। আর এটাই হলো এই বাড়ির নতুন বন্দোবস্ত। নাহিয়ান, নাহিয়ান, আমার কথা শোনো প্লিজ, 1 মিনিট আমার কথা শোনো। নাহিয়ান, আমি সরি, বিশ্বাস করো আমি অনেক মন দিয়ে পড়তেছি, আর এইটি সেটা করলে আমার পড়াশোনায় কোনো ক্ষতি হবে না। আমি টাইম ম্যানেজ করে নিব। নাহিয়ান, ওয়াও, ম্যানেজ করে নিলা, ম্যানেজ করে। ইউ নো হোয়াট মেঘা, তুমি না প্রুভ করে দিছো যে তোমার লাইফে আমি এমন একজন মানুষ যাকে চাইলেই ইগনোর করা যায়। তুমি 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 আমাকে কেয়ারই করলা না। নাহিয়ান, নাহিয়ান, বিশ্বাস করো আমি তো শুধু। তোমার কোনো কথা আমি শুনতে চাই না মেঘা। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। নেক্সট টাইম থেকে আমি তোমার বিষয়ে আর কোনো কথা বলবো না। এনিওয়ে, ইন্টারভিউতে আমার লেট হইতেছে, তুমি তোমার মতো থাকো, ওকে? বাই।
রাগ তোমার নাহিয়ান, তোমার রাগ তো আমি ঠিকই ভাঙিয়ে ফেলবো, কিন্তু ইমোশনাল হয়ে কোনো ভুল ডিসিশন নেওয়ার মতো সময় আমাদের কারো কাছে নাই। এই টিউশনিটা আমার জন্য খুবই দরকার। আমি আমি কোনোভাবে এটা ছাড়তে পারবো না। এটা তুমি আজকে না বুঝলেও একদিন ঠিকই বুঝবা। মেঘভাবি, তোমার এই হুট করে মিলিটারি রুলস জারির বিষয়টা না আমি ঠিক বুঝতে পারছি না। এবারের কিচেনের দায়িত্ব যেহেতু আমার, তাই কিচেন রিলেটেড যে কোনো নিয়ম আমি বদলাতেই পারি। আর তাছাড়া এই বাড়ির অনেক নিয়মের আসলে সংস্কার দরকার, এটা তারই অংশ। আর সেই কারণে এখন থেকে দুবেলা চা হবে, তাও নির্দিষ্ট সময়ের জন্য। আর এই নির্দিষ্ট সময়ে চা এই ড্রয়িং রুমে এসে বসে খেতে হবে। এর বাইরে এই বাড়িতে চুলা জ্বলবে না। না 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 মেঘভাবি, এটা হতেই পারে না, অসম্ভব অসম্ভব। তাছাড়া তুমি আমাকে জেলখানায় দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই তুগলকি নিয়মের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ করে কোনো লাভ নেই শুভ্র, এই সংস্কারের খুব দরকার ছিল। না না না, এই সংস্কার টংস্কার আমি মানি না। তাছাড়া আমি আমার নিজের ঘরে নিজের মতো করে চা খেতে পছন্দ করি। তার চেয়েও বড় কথা, দিনে অন্তত 6 কাপ চা না খেলে তো মরেই যাবো। খুবই অযৌক্তিক আর অবাস্তব কথা বললে শুভ্র। পৃথিবীতে চা না খেয়ে কেউ মারা যায় না। মেজবাবি শোনো, আচ্ছা এখন তো চায়ের সময় চলছে তাই না? হ্যাঁ, এখন কি 1 কাপ চা পাওয়া যাবে? অবশ্যই যাবে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এসো এসো মেজো ভাই, তাড়াতাড়ি এসো। আর 5 মিনিট বাকি আছে চা খাওয়ার, জলদি এসে রিপোর্ট করো, নাহলে আমও যাবে ছালাও যাবে। মানে কি? তুমি কোর্টে যাবে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে না? না, আজকে সিদ্ধান্ত নিয়েছি কোর্টে যাব না, বাড়িতেই থাকবো। আচ্ছা, এগুলো কি কিচেনের সিঙ্কের উপরে রাখবো নাকি সরাসরি র্যাকের উপরে? কিছু করতে হবে না, একটু পরে আমি নিয়ে যাব, তুমি এখান থেকে যাও। আরে না না, আমি পারবো, মানে তুমি একবার বলে দিলেই হবে। আমি তো আজকে বিছানার চাদর ঝেড়েছি, তারপরে এই নোংরা কাপড়গুলো সব মানে এক করে এই ওয়াশরুমের ঝুড়িতে রেখেছি, তুমি দেখোনি? তুমি কি এসব করার জন্য আজকে অফিসে যাচ্ছ না? হ্যাঁ। কেন? এছাড়া তোমাকে কিভাবে সরি বলবো ঠিক বুঝতে পারছি না বিপাশা। সরি? সরি কেন? আর আমাকে সরি বলার কি আছে? ওই যে তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আসলে আমার একদম উচিত হয়নি, মেজাজটা কেমন হারিয়ে ফেলেছিলাম। চা খাবে এখন? বানিয়ে দিচ্ছি, পরে কিন্তু আর পাবে না। এই দাঁড়া দাঁড়া, আমার কাছে দাও। কি রে শুভ্র, নিজের চাটা নিজে নিয়ে খেতে পারিস না? আয় নিজের চা নিয়ে যা, আয়। কি রে, আয়। আরে এই অযথা রাগ দেখাচ্ছিস। বিপাশা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এক্ষুনি বলতে হবে, এদিকে আসো। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো শওকত। বিপাশা, আমি এমনই, আমি সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি করি, এটা তো তুমি জানো। তবে আমি কিন্তু আগের মতোই আছি। কিন্তু তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? যা হবার তোমার হচ্ছে শওকত। না বিপাশা, আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। আমরা ঠিক নেই বিপাশা, আমাদের মধ্যে আগের মতো কথা হয় না, একসাথে সময় কাটানো হয় না। আমাদের দুজনের মাঝে অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে আছে। কেন হচ্ছে বিপাশা? দেখো, এটা যদি আমার ওই ব্যবহারের কারণে হয় তাহলে আমি আবার বলতে চাই, আই এম রিয়েলি সরি। আরে না শওকত, তেমন কিছুই না। বাসায় একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে আছে, তাই হয়তো এরকম মনে হচ্ছে। আর তাছাড়া রাশা আর ফারদিনকে নিয়ে, ওদেরকে নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গেছে বিপাশা। বিপাশা, আমি চাই না যে আমাদের ফ্যামিলির মধ্যে যাই ঘটুক সেগুলো নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক।
তুমি সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি সারাদিন তোমার পাশে থেকে তোমাকে হেল্প করব। অন্তত এই অজুহাতে সারাদিন তোমার পাশে তো থাকা হবে। এসবের কিছুই দরকার নেই শওকত। বাড়িতে আমরা সবাই মিলে থাকি, এখানে একজনের সমস্যা হলে তার রেশ আরেকজনের উপর পড়বে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে এত নাটক করার কিছু নেই। আর এই আলোচনা আমি এখানে শেষ করতে চাই। আর একটা কথা, আমি বুঝতে পারছি যে বড় ভাইয়ের সঙ্গে ওরকম আচরণ করা আমার ঠিক হয়নি। আমি বড় ভাইয়ের কাছে মাপ চেয়ে নিব। আর তাছাড়া আমার ব্যবহারে কেউ কষ্ট পেলে আমার নিজেরই ভালো লাগে না। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম। জানি, বসো। তোমার নাম? নাহিয়ান রশিদ। বাবার নাম? সাফায়াত রশিদ। এর আগে কোথাও কোনো কাজ করেছো, মানে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে? সত্যি বলতে স্যার আমার এর আগে কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, বাট স্যার ট্রাস্ট মি, আমি অনেক অনেক হার্ড ওয়ার্ক করতে পারি। আমার সেই স্কিল আছে। তো ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন? বাবা মা ভাই বোন সবাই আছে, বাট আমি বাবা মার সাথে থাকি না। আমি অ্যাকচুয়ালি আমি একাই থাকি। পারফেক্ট, পারফেক্ট। একা থাকা লোকেরাই কাজে সবচেয়ে বেশি মনোযোগী হয়, কারণ তাদের কোনো পিছুটান থাকে না। না বাসা থেকে বেরিয়ে পড়ায় দেরি হয়, না বাসায় ফেরার তাড়া থাকে। তুমি এক কাজ করো, তুমি আজকে থেকে কাজে লেগে পড়ো। জি, মানে আজকে স্যার স্যার আজকে মানে ইন্টারভিউ শেষ, আর কোনো প্রশ্ন করবেন না? আর কি জিজ্ঞেস করবো বলো? বাকিটা তো তোমার কাজে প্রমাণ করবে। কেন, কাজটা কি তোমার অনেক দরকার ছিল না? স্যার অবশ্যই দরকার, ভীষণ দরকার স্যার, কিন্তু আমি ভাবতেই পারছি না এত ইজিলি। থ্যাংকস স্যার, থ্যাংকস লট। আচ্ছা শোনো, ভালো কথা, ওই তোমার যেহেতু এক্সপিরিয়েন্স নেই, কাজেই আমি শুরুতে কিন্তু তোমাকে স্যালারি বেশি একটা কিছু দিতে পারবো না। ওই হাত খরচ করে চলার মতো একটা অ্যামাউন্ট পাবে। রাজি? অবশ্যই রাজি স্যার, অবশ্যই রাজি। কিন্তু স্যার আমাকে কাজটা কি করতে হবে? সবেমাত্র আজই তো এলে, ধীরে ধীরে সবই জেনে যাবে। তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে একটু বসো, আমি ফাইলগুলো গুছিয়ে তোমাকে ডেকে নিচ্ছি। যাও। জি স্যার, থ্যাংকস আ লট স্যার, থ্যাংকস আ লট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনালি আমার চাকরিটা হয়ে গেল। থ্যাংকস, থ্যাংকস গড।
মেঘাকে জানালে মেঘা মেঘা ভীষণ খুশি হয়ে যাবে। নো নো নো, আমার উপর যার কোনো আস্থাই নাই তাকে আমি কেন জানাবো? আমার এই নিউজ পাওয়ার কোনো অধিকার মেঘা নাই। বাট কাউকে অন্তত একজনকে জানাতে ইচ্ছা করতেছে, ভীষণ ইচ্ছা করতেছে। রাশা, রাশা রাইট, রাশা দিদি দিদি ভীষণ খুশি হয়ে যাবে। আমার খারাপ সময়ে অন্তত অন্তত ওই একজন মানুষই ছিল যে সব সময় আমার পাশে ছিল। হ্যালো রাশা, ইমতিয়াজ আঙ্কেল, বলেন। কোনো আপডেট আছে? মানে তোমার মেজো মামিকে কি রাজি করানো গেল? আমি অনেক চেষ্টা করছি আঙ্কেল, কিন্তু মেজো মামি তো আপনার নাম শুনেই কেমন অদ্ভুত আচরণ করতেছে। মনে হইতেছে আপনার সাথে তার কোনো সমস্যা আছে, বহু পুরনো কোনো শত্রুতা আছে। তোমার মেজো মামি কেন এমন আচরণ করছে আমি জানি না, কিন্তু আমাদের হাতে আসলে আর সময় নেই। পেশেন্টের অবস্থা যেদিকে যাচ্ছে, যা করার এখনই করতে হবে। আপনি আপনার সময় মতোই আমাদের বাসায় আসবেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি আপনাকে কথা দিতেছি, প্রমিস। ব্রো, চিটটা কিন্তু স্যালারি পাওয়ার সাথে সাথেই দিতে হবে, ওকে? নো এক্সকিউজ। অ্যাকচুয়ালি রাশাকে তো পাইলাম না, বাট কাউকে একটা জানাইতে ইচ্ছা করতেছিল, তাই তোকে ফোন করলাম। ভাইয়া খুবই ভালো করছো, পড়াশোনা শেষ করার আগে চাকরি, এই না হইলে আমার ভাই। ভাইয়া শুনো, আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো, ওকে? আর ভাইয়া যদি সুযোগ হয় তোমার অফিসে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করবা, লাইক বড় ভাই ছোট ভাই দুজন একই অফিসে, কি মজা না? স্টুপিড, আরে আগে আমায় জয়েন করতে দে, তারপর দেখা যাবে। সাফায়াত সাহেব তো আমাকে অপদার্থ বলে ঘোষণাই করে দিয়েছিল, বাট এখন তো আমি চাকরিটা পেয়ে গেছি। এবার আমি প্রমাণ করে দেব নাহিয়ান কি করতে পারে। আবার সমান ইনকাম করে, বাড়ি গাড়ি করে, তারপরে আমি তার সামনে দাঁড়াবো অ্যান্ড প্রুফ করে দিব যে আমি অযোগ্য না। তুমি তো সেই ভাইয়া, সেই। বেস্ট অফ লাক। ডক্টর ইমতিয়াজকে বাসায় আনার ব্যাপারে মেজো মামি কোনোভাবেই রাজি হবে না। নানুকে তো কোনোভাবেই বোঝানো সম্ভব না, অন্য কোনো একটা উপায় বের করতে হবে। এমন কোনো একটা কারণ দাঁড় করাতে হবে যেন সবাই মনে করে ডক্টর ইমতিয়াজ মাম্মামের কাছে আসে নাই, অন্য কারো কাছে আসছে, অন্য কোনো দরকারে। কিন্তু কি সেই কারণ? আমার কিছু জরুরি কথা ছিল।
এটা কি ধরনের উত্তর সাফায়েত? আমি বলেছি আমার জরুরি কথা আছে। বলো, কি এমন জরুরি কথা? আমার সাথে কথা বলে আমার উপর দয়া করছো বলে মনে হচ্ছে তোমার? না না না, তা হতে যাবে কেন? তোমার যে মনে হয়েছে আমার সঙ্গে তোমার জরুরি কথা থাকতে পারে, সেটা ভেবেই তো আমি ধন্য হয়ে যাচ্ছি। সবসময় রুড না হয়ে একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারো না তুমি? জি বলেন ম্যাডাম, আমার সঙ্গে আপনার কি জরুরি বিষয়ে কথা আছে? এতদিন পর হঠাৎ আপনার কেন মনে হলো যে আমার সঙ্গে আপনার কোনো আলাপ থাকতে পারে? তারপর কি কিছু লাগবে? কেন, তোমার সাথে কথা বলতে চাওয়া মানে আমার কোনো স্বার্থ বা চাওয়া থাকতে হবে, মানে এমনটাই ভাবো তুমি? ও সরি সরি সরি, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। তুমি তো এখন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, নিজে কাজ করছো, অর্থ উপার্জন করছো, তোমার কেন অন্যের কাছে কিছু চাইতে হবে, তাই না? কংগ্রেচুলেশনস। নীনাকে নিয়ে কথা ছিল, থাক, ফরগেট ইট। দাঁড়া দাঁড়া দাঁড়া, নীনাকে নিয়ে কথা মানে কি হয়েছে নীনার? এতক্ষণ সময় নষ্ট না করলে আমি নিশ্চয়ই বলতাম। এই মুহূর্তে তোমার সাথে কোনো সেন্সিবল কথা বলার এনার্জি আমার নেই। আমি কি ভুল সময় চলে আসলাম? বিপাশা কিছু বলবে? আমি অফিসে যাচ্ছিলাম। আপনাদের জন্য চা করে আনলাম। ভাবি, আপনার অফিস কেমন যাচ্ছে? কাজের চাপ কি খুব বেশি? বিপাশা, আমি তোমাকে আগেই বলেছি, আমার কাজ অন্য কেউ করে দিবে সেটা আমি একদমই পছন্দ করি না। তুমি কেন চা আনলে? ময়নার মা দেশে বাড়িতে গেছে, রাশাকেও দেখলাম না। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম চাটা দিয়ে যাই। আর এই বাড়ির কিছু নিয়ম বদলেছে, আর সেগুলোও জানাতে আসলাম। এখন থেকে নিয়ম হচ্ছে সব বেলার খাবার টেবিলে বসে খেতে হবে, এমনকি সকাল সন্ধ্যার চাও। আজকেই ঘরে বসে চার শেষ দিন। আমার অফিস খুব ভালো যাচ্ছে বিপাশা। আর তোমার বাড়ির নিয়ম কানুনের কথা তাদেরকেই বলো যারা বাড়িতেই বসে থাকে। আমার ছেলে যে বাড়িতে নেই সে বাড়ি আমার বাড়ি হতে পারে না। আমি এই বাড়িতে আছি শুধুমাত্র আমার ছেলের জন্য। ও ফিরে আসবে সেই আশায়। এই ব্যাপারে তো অন্য কারো কোনো গরজই নেই। গরজ কিভাবে দেখাতে হবে? অফিস করে, কাজ দেখিয়ে? 2 দিন অফিসে যেতে না যেতেই খুব খোঁচা দিয়ে কথা বলা শুরু করেছিল লোকটা। প্লিজ, এই কঠিন সময়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা বাড়াবেন না। বড় ভাই, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কেন? আরো কোনো কথা শোনানো বাকি আছে তোমার? আমি জানি আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, আর আমি এটাও জানি যে আপনি আমাকে বুঝবেন। আর এই বাড়ির ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার তো আমাদের সবার আছে, তাই না? আর সেই কারণেই হয়তো বা পরিবারটা এখনো একসাথে গাঁথা আছে। এসব কথাটা এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো শোনাচ্ছে বিপাশা। হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাচ্ছি বড় ভাই। আসলে শওকতের একটা সিদ্ধান্তের বিষয়ে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। প্লিজ বড় ভাই, আমাকে মাফ করে দিন। আর এই পরিবারে মায়ের পরে আপনিই তো অভিভাবক। দয়া করে আমাদের উপর থেকে আপনার ভালোবাসার হাত সরিয়ে নেবেন না। আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে শাসন করবেন, বকবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। আর কেউ ভালোবেসে চা এগিয়ে দিলে সেটাও ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। এটাও কি এবারের নতুন নিয়ম? নিয়ম ভাবলে নিয়ম, আর ভালোবাসা ভাবলে ভালোবাসা। বড় ভাই, মা খুব ভেঙে পড়েছে আমাদের সবাইকে ছড়িয়ে ছিটে থাকতে দেখে।
আমি প্রতিজ্ঞা করেছি আমি আমি সবাইকে এক করে ফেলবো। আপনি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আর আপনাকে ছাড়া এটা আমি একা করতে পারবো না। আচ্ছা বিপাশা, এক কাজ করলে কেমন হয় বলো তো? আজ রাতে জম্পেশ করে রান্না করো। না থাক, রান্না করবার দরকার নেই। তার চেয়ে বরং বাইরে থেকে চাইনিজ অর্ডার করে আনি, সবাই মিলে চাইনিজ খেলাম। হ্যাঁ, কেমন হয় আইডিয়াটা বলো তো? চাইনিজ? কিন্তু বড় ভাই, মানে খাবারটা যদি আপনি না নিয়ে এসে অন্য কেউ নিয়ে আসে, মানে আপনার বদলে অন্য একজন যাকে দেখে সবাই অবাক হবে, তাহলে কেমন হয়? গুড আইডিয়া, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ তুমি। কতক্ষণ হয়ে গেল? নাহিয়ানের ইন্টারভিউতে তখন শেষ হওয়ার কথা, আমাকে একবার জানাইলোও না। ধুর, কি করব আমি? আমি কি ওকে একটা ফোন দিব, নাকি ওর জন্য অপেক্ষা করব? আপনি নাহেন সাহেব? জি, নাহিয়ান রশিদ। এই যে এটা নেন, এটা নিয়ে ওই বাঁ দিকের পাশেজ ধরে সোজা সামনে গিয়ে ডানে মন্ডলী ওয়াশরুম পাবেন, সেখানে গিয়ে এই ড্রেসটা চেঞ্জ করে নেন। ইউনিফর্ম? এই অফিসে সবাই কি ইউনিফর্ম পরে কাজ করে? গ্রেট, ওয়েল ডিসিপ্লিনড, নাইস। সবাই না, খালি যারা স্পেশাল তারাই পরে। নেন, চট করে গিয়ে ড্রেসটা পাল্টায় নেন। হাবিব স্যার আপনার জন্য ওয়েট করতেছে, ওখানে গিয়ে রিপোর্ট করতে হবে আপনার। যান। হ্যাঁ, স্পেশাল মানুষ, দ্যাটস গ্রেট। দ্যাট মিনস স্যার আমার ট্যালেন্টের কদর করতেছে। হ্যাঁ, এক্সিকিউটিভ ড্রেস কোড হবে হয়তো। এটা কি? এই এই ইউনিফর্ম, এই ইউনিফর্ম আমায় কেন দিছে? এই পোশাকটা আমায় কেন দেওয়া হয়েছে স্যার? আর আমায় আমায় কি কাজ করতে হবে? পোশাকটা তোমাকে দেওয়া হয়েছে, ধরো তুমি হবে আমার পার্সোনাল অফিস অ্যাসিস্ট্যান্ট। খাস বাংলায় বলতে গেলে যাকে বলে আমার পিয়ন। কি হলো, পেশার সাথে সমস্যা না পোশাকের সাথে? তোমার যা শিক্ষাগত যোগ্যতা, তাতে এর চেয়ে ভালো কোনো কিছু অফার আমি করতে পারছি না এই মুহূর্তে। আপনি আপনি আমার কম্পিউটার স্কিল দেখেন, আমার এলেভেন্সের রেজাল্ট দেখেন। স্যার, আমি কোনো পিয়নের কাজ করতে এখানে আসি না। আমায় অন্য কোনো কাজ দিন, আমি দ্রুত শিখে নিব। অন্য কাজ করার লোকের অভাব নেই অফিসে। যে জায়গাটা খালি আছে সেটা হচ্ছে আমার এই ফুড ফার্মার্স খাটার জন্য একজন বিশ্বস্ত লোক। এনিওয়ে, সেটা যদি তুমি করতে না চাও, ইউ ক্যান গো। ওকে ওকে ফাইন, আমি এই কাজ করতেও চাই না, দরকার নেই আমার এই জবের। দাঁড়াও, লোকে কিন্তু অন্য কথা বলে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। তুমি যখন যেতে চাচ্ছ আমি তোমাকে আটকাবো না। তার মানে দাঁড়াচ্ছে তুমি যখন আমার 30,000 টাকার চাকরির অফার ছেড়ে চলে যাচ্ছ, মানে করতে চাচ্ছ না, এটার মানে দাঁড়াচ্ছে তুমি একা থাকলেও তুমি বাপের টাকায় খুব আরামাইশেই চলো, তাই না? কারণ
কেউ যদি কখনো অভাবে থাকে 30,000 টাকার চাকরি পায়ে ঠেলে কেউ চলে যেতে পারে না। 30,000? তুমি বলেছিলে নাহিয়ানকে খুঁজে বের করা তোমার জন্য জাস্ট বা হাতের খেল। কই, এতদিন হয়ে গেল, তুমি তো এখন পর্যন্ত একটাও ইনফরমেশন দিতে পারলে না। তুমি মাথা ঠান্ডা করো, নাও পানি খাও। পানি খাওয়ার জন্য অফিস থেকে 1 ঘন্টার ব্রেক নিয়ে আমি এখানে আসিনি হাবিব ভাই। আমি এসেছি আমার ছেলেটা কোথায় সেটা জানতে। শোনো, এই জেনারেশনের ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। ও যেটা করছে সেটা হচ্ছে যে ফোনের ভিপিএন ব্যবহার করে লোকেশনটা অন্য জায়গায় দিয়ে রাখছে। এই জন্য একটু ওদেরকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে। তবে কি কিছু জানতে পেরেছো তুমি? মানে বিষয়টা হচ্ছে যে আমার নিয়োগ করা একজন লোক ওকে একদিন এক জায়গায় দেখেছে। কি দেখেছে? কবে দেখেছে? মানে এই খবরটা তুমি আমাকে আগে কেন দাওনি হাবিব ভাই? ওই না, মানে হুট করে খবরটা দিয়ে তোমাকে আমি টেনশনে ফেলতে চাইনি। আমার লোক ওকে ফলো করছিল, তারপরে হঠাৎ করে মানে কোথায় ভিড়ের ভিতর হারিয়ে যায়। ভাবলাম একেবারে পাকাপোক্ত খবর নিয়ে তোমাকে জানাবো। চিন্তা করো না, একবার যখন দেখা পেয়েছি ওর খোঁজ বের করে ছাড়বো। কেমন দেখেছে নাহিয়ানকে? শরীর কি খুব খারাপ হয়ে গেছে? মানে ও কি পড়েছিল? ওর শরীরটা কি মানে অনেক বেশি উইক হয়ে গেছে? আরে না 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 না, একদম ঠিকঠাক ছিল। ও অসুস্থ হয়নি, একদম চিন্তা করতে হবে না তোমাকে। কোথায় আমার ছেলেটা আমি জানি না, কার কাছে আছে, কি করছে কিচ্ছু জানি না। জানো হাবিব ভাই, একটু আগে আমার মনে হচ্ছিল নাহিয়ান আমার আশেপাশেই এখানেই কোথাও আছে। এমনকি আমি নাহিয়ানের গায়ের সে চেনা গন্ধটাও পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল ও এখানেই কোথাও আছে, এখানেই আছে। কি যে বলছো তুমি, এটাকে বলে সাইকোলজিক্যাল ইলিউশন। মায়ের মন তো, তাই তুমি সব জায়গায় ওর গন্ধ পাচ্ছ, দেখতে পাচ্ছ। এটা তোমার মনের বিভ্রম। তাছাড়া নাহিয়ান এখানে কোত্থেকে আসবে? এটা কি সম্ভব? আসি, অফিসে অনেক কাজ পড়ে আছে। জাস্ট একটাই অনুরোধ, আমার ছেলের লোকেশনটা বের করে দাও প্লিজ। লুবনা, তুমি একদমই চিন্তা করো না। নাহিয়ানকে আমি তোমার গিফট হিসেবে দেব। ইটস মাই প্রমিস। বাপরে বাপ, একটুর জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, লুবনার নাক তো দেখছি যে পুলিশের কুকুরের নাকের চেয়েও তীক্ষ্ণ। দুপুরে কি খাবেন? এই অফিসের নিয়ম তো জানেন, লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, যে যার মতো বাইরে থেকে কিনা খায়। আর আমাদের মতো গরিবের তো ওই ক্যান্টিনের খাবো না, পোষাইব না। আমাদের জন্য মামার দোকানের কলা, রুটি আর চাই ভরসা। লন, খায় লই। আপনি খান, আমি এখন খাবো না, আমার আমার ক্ষুধা নেই। আরে ভাই, পেটের উপর রাগ করেন না, এটা ভালো কথা না। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করতে হবে, একটুও বসার সময় পাইবেন না। আর একটু পরে তো খিদার জ্বালায় চোখে অন্ধকার দেখা শুরু করবে। আর শরীর না চললে কাজ করবেন কেন? মামা, একটা রুটি দাও আর একটা কলা, একটা চা বানাও। আমি এত মজার ডেজার্ট আগে কোনোদিন কিন্তু খাই নাই। মেজমা প্লিজ আমাকে আরেকটু দাও। মম সবার থেকে কম দিছে আমাকে।
হ্যাঁ কম দিয়েছি কারণ তুমি তো মিষ্টি খাবার খেতে পছন্দ করো না। মম ট্রাস্ট মি, এটা বেস্ট। এইটা এখন থেকে খাইতেই হবে। মামা করো করে একটা চা দিয়েন তো, আর রুটি নিলাম একটা। Oh my God, Mom! Sorry, Mom. I'm sorry. আমার ভীষণ ইচ্ছা করতেছে এক দৌড়ে তোমার কাছে যাই, আর তারপর তোমায় শক্ত করে একটা হাত করি, বাট সব ইচ্ছা পূরণ হইতে নাই মম। আমায় এই ড্রেসে দেখে তুমি সহ্য করতে পারবা না। তার মানে তখন আমি মমের গলাই শুনছিলাম, বাট মমই অফিসে কেন? কেমন চলছে আপনার প্র্যাকটিস, হসপিটাল? মানে রোগী আসছে, রাশা নাকি ওনার কাছে পড়তে চায়। উনি কি টিচার নাকি? আর রাশার পরীক্ষার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এই শেষ মুহূর্তে নতুন করে কি শিখবে ও? এক্সামের আসল প্রিপারেশন তো এই শেষের সময় হয় মেঝো মামি। তাছাড়া এতদিন আমি যা যা পড়ছি সেগুলো গুছায় নেওয়ার জন্য এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। আর এই সময় যদি আমি কাউকে গাইড হিসেবে পাই তাহলে তো আমার ফাইনাল রিভিশনটা ভালো হবে, তাই না? কি বলো মেঝো মামা? ও হ্যাঁ, আরে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইলে বাবা মা খুশি হয়, তুমি তো দেখছি উল্টো। আর রাশার কথা তো ফেলে দেওয়ার মতো না। তুমি চাও না মেয়েটা ভালো রেজাল্ট করুক? শপথ, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। উনি একজন ডাক্তার, ডাক্তার হলে পিএইচডি করলেই যে কেউ নিয়মিত স্টুডেন্ট পড়াতে পারবে এমন তো না। স্টুডেন্ট পড়ানো একটা নিয়মিত কাজ, আর সেটা যে কেউ চাইলেই পারে না। ইমতিয়াজ আঙ্কেল তো শুধু একজন ভালো ডাক্তার না, রিসার্চারও। আর কেমিস্ট্রি, বায়োলজির এমন অনেক জটিল বিষয় আছে যেগুলো আমি শুধু টেক্সট বুক পড়ে বুঝতে পারি না। উনি আমাকে প্র্যাকটিক্যালি সেগুলো বুঝাই দিতে পারবে। রাশা, তুই চাইলে তো হবে না, ওনাকেও সেটা চাইতে হবে। উনি অনেক ব্যস্ত মানুষ, এত বড় হসপিটালের দায়িত্ব ওনার হাতে। আর উনি এই সমস্ত কিছু ফেলে এত সময় তোর পেছনে কেন দিবে? এটা কি সম্ভব? তাই না ডক্টর ইমতিয়াজ? একদম ঠিক বলেছেন। আসলে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, মানে হাসপাতাল আর ল্যাবের দায়িত্ব মিলে আমার অনেক কাজ। রাশাকে পড়ানোটা অনেক কঠিন হয়ে যাবে আমার জন্য। এই কামিন কামিন, কি সমস্যাটা কি? লাঞ্চ করতে গিয়ে কি 8টা বাজে আসর বসেছিলে নাকি? হ্যাঁ, কটা বাজে? কোনো খবর নাই লাঞ্চ থেকে ফেরার?
স্যার আপনি তো আমাকে বলেছেন। একদম একদম না, মুখে মুখে তর্ক করবে না, কোনো তর্ক করবে না। যাও, যে কাজ শুরু করেছিলে সেটা শেষ করো। শিখেছি শুধু তর্ক করা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ শুনুন, ওই যে একটু আগে যে ভদ্রমহিলা আমার এখানে এসেছিলেন, উনি যদি আবার আমার সঙ্গে দেখা করতে আসেন বলবেন যে আমি অফিসে নেই, বাইরে জরুরি কাজে ব্যস্ত আছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, রাখছি। স্যার একটু আগে কে আসছিল? না মানে কোনো প্রবলেম? এই, তুমি কি এই অফিসে এসেছো গোয়েন্দাগিরি করার জন্য? হ্যাঁ, আমি ফোনে কার সঙ্গে কথা বলছি না বলছি সেটার জন্য কি তোমাকে স্যালারি দেওয়া হয়? সরি সরি স্যার, এইমাত্র একজনকে অফিস থেকে বেরোতে দেখলাম তো, আর আমার তাকে অনেক পরিচিত মনে হয়েছিল, তাই আর কি। কাকে দেখেছো? তোমার পরিচিত মানে? ঠিক ঠিক জানি না স্যার, বাট অনেক পরিচিত মনে হয়েছে। ঠিক আছে, কিন্তু সে কি তোমাকে দেখেছে? দেখবে না কেন? তার মানে তুমি সামনে যাওনি, লুকিয়েছিলে? এটাই তো স্বাভাবিক, তাই না? এখনকার তোমার যে অবস্থা, তাতে করে কোনো পরিচিত মানুষজনদের সামনে যাওয়ার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই তো থাকার কথা না। অবশ্য তোমার জায়গায় যদি আমি হতাম না, ঠিক একই কাজ করতাম। আমি তো পরিচিত জনদের সামনে যাওয়ার সাহসই পেতাম না। শোনো, এটা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি। এখানে কে কখন কার সাথে দেখা করতে আসে সেই সব তোমাকে দিতে হবে? তোমাদের মতো বড়লোক বাপের স্পয়েল ছেলেদের জন্য চাকরি না। যাও যাও, গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন, তখন বুঝবে বাবার ছায়ার নিচে থাকাটা কি জিনিস। যখন পেটে ভাত জুটবে না, তখন ফিরে এসে আমার পা ধরে মাপ চেয়ে নিও, আমি তোমাকে সহাস্যে মাপ করে দেব। সরি স্যার, আজকের পর থেকে আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। আমি জানি আমার পজিশন, আমি একজন পিয়ন। সরি। এটাই আসলে ঠিক আছে। ডক্টর ইমতিয়াজ অনেক ব্যস্ত মানুষ, ওনাকে বিরক্ত করা ঠিক হবে না। আর তাছাড়া রাশার সাথে কারো অ্যাডজাস্ট হতে তো অনেক সময় লেগে যায়। রাশা, তার থেকে একটা কাজ কর, তুই বরং একা একা রিভিশন কর, কেউ তোকে ডিস্টার্ব করবে না। আপনি সত্যি আমাকে হেল্প করবেন না? আমি কখন বললাম হেল্প করব না? আমার উপর অনেক দায়িত্ব, সেটা ঠিক, কিন্তু সেই সকল দায়িত্বের মধ্যে এটাও তো একটা বড় দায়িত্ব না, যে আমি নেক্সট জেনারেশনকে একটু হেল্প করব। আমার এত এত ডিগ্রি, এত পড়াশোনা, সেটা যদি আমি নেক্সট জেনারেশনের কাছে পাস করতে না পারি, তাহলে তো সেটা কোনো মূল্য থাকলো না। তোমাকে পড়ানো আমার জন্য কঠিন হবে, কিন্তু আমি সব সময় কঠিন কাজ করতে পছন্দ করি। আমি নিশ্চয়ই রাশাকে ওর প্রিপারেশনে সাহায্য করব, যদি কারো কোনো আপত্তি না থাকে। আরে এটা তো খুশির খবর, কারো কেন আপত্তি থাকবে? কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনার ওয়াইফের আপত্তি আছে। উনি আমার প্রতি কেন যেন খুব বিরক্ত, ঠিক না মিসেস বিপাশা?
কেন? ওর কেন আপত্তি থাকবে? আপনার সাথে তো ওর কোনো পুরনো শত্রুতা নেই, তাই না? কি বলো বিপাশা? আমি নিশ্চয়ই রাশাকে ওর প্রিপারেশনে সাহায্য করব, যদি কারো কোনো আপত্তি না থাকে। আরে এটা তো খুশির খবর, কারো কেন আপত্তি থাকবে? কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনার ওয়াইফের আপত্তি আছে। কেন? ওর কেন আপত্তি থাকবে? আপনার সাথে তো ওর কোনো পুরনো শত্রুতা নেই, তাই না? কি বলো বিপাশা? আপনি কি আজকে থেকে সময় দিবেন আঙ্কেল? খুব বেশিক্ষণ পারবো না, তবে শুরুটা তো করাই যায়। তাহলে চলেন আমার রুমে চলেন। আচ্ছা, কিন্তু জেসমিনকে দেখছি না, উনি কেমন আছেন? ওনার সাথে কি একটু দেখা করা যাবে? জেসমিন রুমেই আছে, সারাদিনও রুম থেকে বের হয়নি। বেটার হবে আপনি ওকে একবার দেখে যান, এটাই ভালো হবে। তাইলে আগে আপনি আমার মাম্মামকে দেখে আসেন, আর তারপর আমরা পড়তে বসি। আর আমার রুমটা হচ্ছে এই যে দোতলার এই দিকের রুমটা। আমি তাহলে বই খাতা গুছাই। হ্যাঁ, আমি কি একটু যেতে পারি জেসমিনের রুমে? আপনার অনুমতি ছাড়া তো আবার যাওয়াটা ঠিক হবে না। বিপাশার ঘাড়ে এবারে সবার দায়িত্ব, তাই ও সবাইকে নিয়ে একটু বেশি টেনশন করে। আপনি ওকে নিয়ে এত সিরিয়াস হবেন না, ও ঠিক আছে। আমার মনে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো বুঝতে পারছেন না শওকত সাহেব। মানে আপনি কি বলতে চাইছেন? আমি স্পষ্ট বুঝতে পারছি উনি আমার উপর খুব বিরক্ত। এমনকি এই মুহূর্তে উনি কিছু একটা বিষয় নিয়ে খুব ভয় পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনি আমার চেয়ে আমার বউকে ভালো চেনেন। কিছু মনে করবেন না, বিপাশাকে আমার চেয়ে এই পৃথিবীতে আর কেউ ভালো চেনে না। শুনলেন তো ডক্টর ইমতিয়াজ, আমার হাজব্যান্ড আমাকে সবচেয়ে বেশি ভালো চেনে, আর এটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমার চিন্তা শুধু একটাই, আমাদের একজন অভিভাবক আছেন, আমরা কোনো সিদ্ধান্তই তাকে না জানিয়ে নিই না, সেটা যে কোনো বিষয় হোক না কেন। মাকে না জানিয়ে এটা করা কি ঠিক হচ্ছে শওকত? আম্মাকে আমি বুঝিয়ে বলবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি শুধু শুধু চিন্তা করো না তো। আচ্ছা, আমি তাহলে উঠি। ঠিক আছে। বুঝলাম না বিপাশা, মিস্টার ইমতিয়াজের ব্যাপারটা তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? না মানে ওই যে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিপাশা, একটু উপরে আসবে? লুবনাকে ফোন করার কথা ছিল, তুমি কি সেটা ভুলে গেছো? জি বড় ভাই, আমি এক্ষুনি আসছি। বড় ভাই। হ্যালো, লুবনা, কেন ফোন করেছো? লুবনা, সকালবেলা তোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করাটা মোটো উচিত হয়নি আমার। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে মেজাজটা খুব খারাপ ছিল। লুবনা, তুমি কখন ফিরবে?
আফটার অফিস রিনাকে স্কুল থেকে পিক করব, তারপর একসাথে ফিরবো। কেন? বাড়িতে ওই আম্মা তোমার উপর ওই যে কি বলে, আম্মা তোমার উপর একটু রেগে আছে, তাই না? তো তুমি কি এ ব্যাপারে কিছুই করবে না? আমি কি করব? আমার কি করার আছে? মা কেন রেগে আছেন সেটা ওনার ব্যাপার। আমাকে কি এখন স্পেশাল কিছু করতে হবে? শোনো না লুবনা, তুমি বরং এক কাজ করো, তুমি অফিস থেকে ফেরার সময় সবার জন্য চাইনিজ নিয়ে আসো। অনেকদিন তো একসঙ্গে ডাইনিং এ বসা হয় না, আজ সবাই মিলে এই উপলক্ষে যদি বসা হয়। সাফায়েত, আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ, মানে অনেক চেষ্টা করেও আমরা এখনো তার খোঁজ পাইনি, আর তুমি চাইছো আমি বাইরে থেকে চাইনিজ ফুড নিয়ে এসে বাসায় পার্টি করি? তুমি আসলে সরি বলার নাটকটা এজন্যই করেছো, এটা আমি এখন স্পষ্ট বুঝতে পারছি। লুবনা, তোমার না সব সময় সবকিছু। ভাবি, এটাকে পার্টি কেন বলছেন? এটা হচ্ছে আসলে মানে এই খারাপ সময়টাতে সবাই মিলে একসঙ্গে থাকার একটা চেষ্টা। আমরা যেরকম সবাই ভেঙে পড়েছি, একা হয়ে যাচ্ছি, হয়তো সবাই মিলে একসঙ্গে খেলে আমরা সবাই একটু সাহস পাবো। ওয়াও, গ্রেট! তোমরা দুজন মিলে তো বেশ ভালো একটা টিম করেছো আমাকে অ্যাটাক করার জন্য। না না, একদমই না ভাবি। আসলে আমি আর বড় ভাই মিলে চাচ্ছিলাম যে এই মানে এই কঠিন সময়, এই খারাপ সময়টাতে সবাই সবাইকে সাপোর্ট যাতে করি, সবাই সবাইকে সাহস যাতে দেই, এটাই। আর ভাবি, আপনি তো নাহিয়ানের মা হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিবারের বড় বউ, তাই না? আপনি যদি সবার থেকে দূরে সরে যান তাহলে কিভাবে হবে ভাবি? আর মা যেভাবে আপনাকে মানসিক সাহস জুগিয়েছিল সেটা কি আপনি ভুলে গেছেন? ভাবি, আপনার একটু এগিয়ে আসা যদি এই মানুষটাকে সামান্য একটু শান্তি দেয়, তাহলে পরিবারের একজন হয়ে আপনি কি সেটা করবেন না? মাকে খুশি রাখতে আমরা কি এই সামান্য এগুটুকু বিসর্জন দিতে পারি না? তোমাদের এসব আধিক্ষেপ আর ইমোশনাল ড্রামায় আই এম নট ইন্টারেস্টেড বিপাশা। তোমাদের যত খুশি পার্টি করো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু মাই অ্যান্সার ইজ নো। আমি জানতাম পুরো ব্যাপারটা এরকমই হবে। ও একেবারে আমাদের মতো মানুষ না, ওর মধ্যে দয়া মায়া এই জিনিসগুলো একেবারে নেই বললেই চলে। আসতে পারি? আসেন না আঙ্কেল। যাক, এখন জেসমিনের ট্রিটমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এইমাত্র জেসমিনকে ওষুধ দিয়ে এসেছি, উনি আগের থেকে অনেক ভালো আছেন। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাঙ্কস আ লট। আপনি বসেন না, আমি বইপত্র সব কিছু গুছিয়ে রাখছি। বাহ, তুমি তো অনেক অর্গানাইজড, একদম যুদ্ধক্ষেত্রের মতো সাজানো তোমার টেবিল। এই সাজানোটা আসলে যতটা না পড়াশোনার জন্য, তার চেয়েও বেশি মেজো মামির চোখ এড়ানোর জন্য। তার চোখ এড়িয়ে এই বাড়িতে কোনো কিছু করা মানে এভারেস্ট জয় করা। কেন, তুমি কি পড়াশোনা করবে না? আচ্ছা, আর বিপাশা মানে তোমার মেজো মামি, ওনাকে সবাই খুব ভয় পায় নাকি? ভয় না, সবাই অনেক ভালোবাসে। আর মেজো মামিও এই ফ্যামিলির সবাইকে আগলে রাখছে। বাড়ির কোথায় কার কি হচ্ছে, কার মনে কি চলতেছে, তার চোখ এড়ানো একেবারেই সম্ভব না। আমি আসলে নিজে থেকেই পড়ে নিতে পারবো, আপনাকে পড়ানোর কষ্টটা করতে হবে না। কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে অন্য একটা হেল্প চাই। কি হেল্প? আমি ঠিক করছি মামামের জীবনের এই সময়টা তাকে অনেক হাসি খুশি রাখবো, তার যত কষ্ট অভিমান আছে সব ভুলাই দিতে। আর সবচেয়ে বড় কথা, এই পরিবারের সাথে মামামের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা ঠিক আমি আগের মতো করে দিতে চাই।
আমি একা চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। এই জন্যই আপনার পরামর্শ চাই। কিন্তু কাজটা তো সহজ হবে না রাশা। মানে আমি এই পরিবারের কাউকেই অত ডিটেলসে চিনি না, আর কাউকে অত কাছ থেকে দেখিনি বিপাশা ছাড়া। তাই কাকে কিভাবে ডিল করলে জেসমিনের সাথে সম্পর্কটা ভালো হবে, এটা আমার পক্ষে বলাটা কঠিন হবে। মেঝো মামিকে আপনি কাছ থেকে দেখেছেন মানে কিভাবে চিনেন? আমি জানতে চাইতেছি আপনি মেঝো মামিকে কিভাবে কাছ থেকে চিনেন? না, মানে কাছ থেকে চেনা বলতে তুমি যেটা বোঝাচ্ছ সেরকম না। জেসমিন আর তোমার পর যদি কারোর সাথে আমার সহজভাবে একটু কথা হয়ে থাকে, সেটা বিপাশা। আর তার সাথে কথা বলে যেটা বুঝেছি, উনি অনেক আন্তরিক। আর তুমি তো জানোই, মানে জেসমিন আমার অনেক দিনের পুরাতন বন্ধু, আর জেসমিন আমাকে অনেক প্রশংসা করেছে ওনার ব্যাপারে। আর তোমার মেজো মামি নাকি ফ্যামিলির প্রতি খুব কেয়ারিং। বুঝলাম না, আপনি এত এক্সপ্লেইন কেন করতেছেন? তুমি বলো না, মানে তোমার মায়ের জন্য তুমি কি কি করতে চাও, মানে দেখি আমি কিভাবে হেল্প করতে পারি তোমাকে। আমি এখানে সব লিখে রাখছি। মামামের জীবনের যত অপূর্ণ ইচ্ছেগুলো আছে সব আমি এক এক করে লিস্ট করে রাখছি। আমি জানি না আমি সব পূরণ করতে পারবো কিনা, তবে চেষ্টা করতে তো দোষ নাই, তাই না? নাইয়ান তো একটা কল দিতে পারতো, রাগ করে আছে। এজন্য একটু খোঁজও নিবে না আমার? ঠিক আছে, আমি কল দিই। হ্যালো। অনেক বেশি বিজি তুমি? আসলে আমি তোমাকে অনেক মিস করতেছিলাম, তাই কল না দিয়ে থাকতে পারিনি। সরি নাহিয়ান, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। না মেঘা, ডিস্টার্ব করো নাই, ভালোই হয়েছে কল দিছ। আসলে আজকে তোমার সাথে অনেক বেশি খারাপ বিহেভ করে ফেলছি। সরি। না না, তুমি কেন সরি বলতেছো? দোষ তো আমার, আমি তোমাকে মিথ্যা বলছি। তোমার রাগ করাটা স্বাভাবিক। আমি সরি নাহিয়ান। মেঘা, তুমি মিথ্যা বলছো যাতে আমি কষ্ট না পাই, আর আমি মিথ্যা বলছিলাম নিজের ব্যর্থতা লুকাইতে। আসলে এর আগে আমার কোনো জব হয় নাই, আমার জবের নিউজটা ফেক ছিল। কি বলতেছো? তাহলে ওই যে টাকা ছিনতাই হয়ে গেল, এগুলো? অ্যাকচুয়ালি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছিল, আর ঘড়িটা বিক্রি করেই আমি আমার ওই টাকাগুলো ম্যানেজ করছিলাম। বাট আমার লাক দেখো, আমার সেই টাকাটাও ছিনতাই হয়ে গেছে। পাগল তুমি নাহিয়ান, ওই ঘড়িটা তোমার কত প্রিয় ছিল, নিজের শখের জিনিসটাই বিক্রি করে দিলা। ওইসব বাদ দাও, শোনো না,
এবার সত্যি সত্যি আমার একটা জব হয়েছে। স্যালারি কত জানো? 30,000 টাকা স্যালারি। ও মাই গড, আমি জানতাম তুমি পারবা। এখন বলো, কাজটা কেমন তোমার? কলিগদের সাথে পরিচিত হয়েছো? কাজ এনজয় করতেছো? কাজের কি অনেক চাপ? ওই তো ভালোই। অ্যাকচুয়ালি কাজের অনেক চাপ তো। বাকি কথা বাসায় এসে বলি মেঘা। এখন রাখি, বাই। জব পাইছে খুশির খবর, কিন্তু নাহিয়ানের গলাটা এমন শোনাইলো কেন? খুশির খবর তো মানুষ এইভাবে দেয় না। নাহিয়ান কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছে? তার মানে তুমি এখন তোমার মায়ের জন্য বয়ফ্রেন্ড খুঁজবে? খুঁজতে হবে কেন? অলরেডি তো খুঁজে ফেলেছি। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি ওর ডাক্তার। আমি আসলে আপনাকে একটু ভুলই বুঝেছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো বাইরের কাজ আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসেন, কিন্তু আজ আপনি প্রমাণ করলেন যে রাধে সে চুলো বাঁধে। ইমতিয়াজ আঙ্কেল তোমাকে একটা কথা বলতে চাচ্ছেন, কিন্তু আমার মনে হয় উনি লজ্জায় বলতে পারছেন না। লজ্জা? ডক্টর ইমতিয়াজ আমাকে কি বলতে চায়? মানে কি বলবেন? উনি বলতেছিলেন যে মেঘা, তুমি কি ওয়াশরুমে? মেঘা, মেঘা প্লিজ, আমার না এখন ফান করার মুড নাই। মেঘা, আরে তুমি অ্যান্সার তো দিবা। মেঘা, মেঘা, মেঘা। তুমি ঢাকায় থাকো নাকি ঢাকার বাইরে? যেখানেই থাকো তোমার অ্যাক্টিং দেখবে এবার পুরো দেশ। হ্যাশ দীপ্ত তারার খোঁজে লিখে তোমার সোশ্যাল মিডিয়ায় আপ করো তোমারই অ্যাক্টিং ভিডিও। সেই ভিডিওর লিংক দিয়ে আজই করে ফেলো রেজিস্ট্রেশন। অডিশন দিয়ে হয়ে যাও দীপ্ত টিভির অ্যাক্টিং স্টার। দীপ্ত তারার খোঁজে অংশ হও পরম্পরার। অডিশন দিয়ে হয়ে যাও দীপ্ত টিভির অ্যাক্টিং স্টার। আজই রেজিস্ট্রেশন করতে ভিজিট করো পরম্পরা.দীপ্ত.tv।